আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আর দেরি কেন, চলুন আজকের সিনেমার এক্সপ্লেনটি শুরু করি। এই সিনেমার গল্পের শুরু হয় টাইটানিক সিনেমার এন্ডিং দৃশ্য দেখানোর মাধ্যমে। যখন টাইটানিক ডুবছিল তখন এলিজাবেথ তার জীবন বাঁচানোর জন্য একটি লাইফ বোটে চড়ে বসে, কিন্তু তার খারাপ ভাগ্য যে কেবলের ভাঙনের কারণে সে লাইফ বোটটি পানিতে পড়ে যায়। সবাই পানিতে পড়লেও এলিজাবেথ অনেক কষ্টে তার জীবন বাঁচিয়ে উল্টে যাওয়া লাইফবোটের উপর উঠতে সক্ষম হয়। চার্লস, এলিজাবেথের বয়ফ্রেন্ড, দূর থেকে এক আইসবার্গের উপর থেকে এলিজাবেথকে দেখতে পায় এবং তাকে ডাকতে থাকে তার জীবন বাঁচানোর জন্য। তাই সে ঠান্ডা পানিতে সাঁতার কেটে তার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু তার আগেই একটি মৃতদেহ এলিজাবেথের হাত ধরে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। এই দৃশ্যটি দেখানোর মাধ্যমেই এখানে কাট হয়। অনেক বছর পর একটি দৃশ্য দেখানো হয় যেখানে টাইটানিক জাহাজ আবার তৈরি করা হয়েছে টাইটানিক ৩ নামে। মজার ব্যাপার হলো এই টাইটানিকটি ঠিক একই রুটে চলাচল করবে যেই রুটে অনেক বছর আগে আসল টাইটানিক চলছিল। সবাই খুব উত্তেজিত ছিল। এখানে একটি ব্লগার কাপিলও ছিল যারা এই টাইটানিক জাহাজে চড়তে যাচ্ছিল। তারা যখন এখানে পৌঁছায় তখন তাদের ফ্যানরা তাদের ঘিরে ধরে। এই সময় আমরা টাইটানিকের ক্যাপ্টেন রোজকেও দেখতে পাই। রোজ জানান যে এখানে কিছু সোলজারও আছেন যারা এই টাইটানিকের নিরাপত্তা দেখবে, কারণ এই টাইটানিকের মধ্যে আসল টাইটানিকের কিছু মূল্যবান জিনিস রাখা আছে। তারপর সেফটি ড্রিল হয় এবং তারপর আমাদের দেখায় যে জাহাজের মধ্যে এক অদ্ভুত মেয়ে ছিল যেটি একটি ব্যাগ থেকে বের হয়ে আসে। তার আচরণ খুবই রহস্যজনক। ব্যাগ থেকে বের হয়ে এসে সে চুপিসরে দলের চেঞ্জিং রুমে চলে যায় এবং সেখানে একটি ইউনিফর্ম চুরি করে পরিধান করে। প্রস্তুত হয়ে সে মিউজিয়ামের সাইটে চলে যায় যেখানে পুরনো টাইটানিকের জিনিসপত্র রাখা ছিল। সেখানে একটি বাদ্যযন্ত্র তুলে নিয়ে সেটি দেখতে শুরু করে। এই দৃশ্য দেখে মিউজিয়ামের ম্যানেজার এসে তাকে বকাবকি করতে থাকে, কারণ এটি খুব মূল্যবান ছিল এবং অনেক বছর পর ডুবন্ত টাইটানিক থেকে বের করা হয়েছিল। যদিও এটি বিক্রি হতো তবে তার দাম অনেক। ম্যানেজার তাকে বকা দেওয়ার পর সেখানে আরেকজন ক্রু সদস্য আসে এবং তাদের ঝগড়া থামায়। এরপর মেয়ে তাদের বলে, তোমাদের মৃতদের জিনিসপত্র সমুদ্র থেকে বের করা উচিত হয়নি। মৃতদের জিনিস তাদের সঙ্গে সমুদ্রে ডুবিয়ে দেওয়া উচিত ছিল। এখন দেখো তোমাদের উপর অভিশাপ আসবে। তবে কেউ তার কথা বিশ্বাস করেনি, কিন্তু যাওয়ার আগে মেয়েটি একটি পিন এবং একটি সোনালী মুদ্রা চুরি করে নিয়ে যায়। এরপর আমরা দেখলাম যে মেয়েটি জাহাজের সবচেয়ে নিচে ছিল এবং তার কাছে কিছু অদ্ভুত জিনিস ছিল। সে কিছু করতে শুরু করে এবং এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে সে ব্ল্যাক ম্যাজিক করছে। সে তখন পুরানো টাইটানিকের ক্যাপ্টেনের ছবিটি এখানে রেখেছিল এবং তার আত্মাকে জাগ্রত করার জন্য প্রার্থনা শুরু করে। অন্যদিকে ব্লগার মিয়া এবং জ্যাকসন লাইভ স্ট্রিম করছিলেন, পুরো জাহাজ দেখাচ্ছিলেন তাদের দর্শকদের। তারা নিচে চলে আসে যেখানে মেয়েটি কালো জাদু করছিল। তাদের নজর মেয়েটির উপর পড়লে তারা তার অদ্ভুত আচরণ দেখে ভীত হয়ে যায়, কিন্তু পিছন থেকে দরজা খুললে তারা ভয় পায়। কিন্তু পিছনে তাদের এক ফ্যান আসে যারা তাদের সঙ্গে ছবি তুলতে চেয়েছিল। মেয়ে যে কালো জাদু করছিল তাদের এত হইচয়ের পরেও তার দৃষ্টি ভ্রষ্ট হয়নি। এখন অদ্ভুতভাবে পুরো টাইটানিক জাহাজ কেঁপে উঠতে শুরু করে। ব্লগারদের ক্যামেরা বন্ধ হয়ে যায় এবং জ্যাকসন ভয় পেয়ে তাদের বলছিল যে আমাদের এখান থেকে দ্রুত বের হয়ে যেতে হবে। তারপর দেখানো হয় যে কেউ অন্ধকার থেকে বের হয়ে জ্যাকসনকে অন্ধকারে টেনে নিয়ে গিয়েছিল। মিয়া যখন তার দিকে তাকিয়ে দেখল তখন জ্যাকসন কোথাও ছিল না। সে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। তার মনে হতে থাকে হয়তো জ্যাকসন তাকে ছেড়ে চলে গেছে। ঠিক তখনই জাহাজের ম্যানেজার সেখানে উপস্থিত হয় এবং মিয়াকে একা দেখে। সে মিয়াকে তার সঙ্গে চলতে বলে। মিয়া ম্যানেজারকে বলে, আপনি যান, আমি ফোন নিয়ে আসি। যখনই সে ফোন নিতে ফিরে যায় ঠিক তখনই তার সামনে হাজির হয় সেই ভূত যে ভায়োলিন বাজাচ্ছিল। এবার সে ভায়োলিন বাজিয়ে মিয়ার প্রাণ নিতে সফল হয়। কিছু সময় পর গার্ডরা মিয়ার মৃতদেহ দেখতে পায় এবং তাদের কাছে এটা আন্দাজ করা কঠিন হয়ে পড়ে যে মিয়ার মৃত্যু কিভাবে ঘটেছিল। অন্যদিকে কন্ট্রোল রুমে সবকিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ক্যাপ্টেনও দেখে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিল। ক্যাপ্টেন পুরো সিস্টেমকে রিবুট করতে বলে
এই সময়ই তার কাছে কিছু গার্ড আসে, যারা তাকে মিয়ার মৃত্যুর খবর দেয়। এটা শুনে সে দ্রুতই ওই জায়গায় চলে যায় যেখানে মিয়ার মৃতদেহ ছিল। মিয়া খুবই জনপ্রিয় ছিল, সবাই জানতো যে সে একজন ব্লগার ছিল। ক্যাপ্টেনও সেখানে তার স্বামী জ্যাকসন সম্পর্কে জানতে চায়। তারপর তাদের মিয়ার ফোন খুঁজতে বলে, কারণ তারা সবসময় লাইভ স্ট্রিম করত। তাদের লাইভ স্ট্রিম থেকে অনেক কিছু জানা যেতে পারে। সিন কেটে গিয়ে অন্যদিকে দেখানো হয় যে এক জায়গায় একজন ইঞ্জিনিয়ার একা বসেছিল এবং সবকিছু ঠিক করার চেষ্টা করছিল। এখানে যোগাযোগ ব্যবস্থা পৃথিবী থেকে আবারও সংযুক্ত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে তার সামনে এক ভূত চলে আসে। ভূতকে দেখে সে ভয়ে ঘাবড়ে যায়। যখনই সে এখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ভূত তার শক্তি দিয়ে এখানে থাকা একটি পাইপ ভেঙে তার মাথায় আঘাত করে এবং তার প্রাণ নিয়ে নেয়। এখানে ক্যাপ্টেন এবং গার্ডরা মিলে মিয়ার খুনের তদন্ত করছিল। তারা যখন মিয়ার শেষ ভিডিওটি দেখে, তাতে দেখা যায় যে নাচতে নাচতে হঠাৎ জ্যাকসন ধোঁয়ায় অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপর ম্যানেজার সেখানে আসে। ম্যানেজার মিয়ার সঙ্গে কিছু কথা বলে এবং চলে যায়। পরে যখন মিয়া ক্যামেরার কাছে আসে, তার মুখে অনেক অদ্ভুত এক ভীতি ছিল, যা দেখতে পাওয়ার পর সে একেবারে মৃত হয়ে যায়। এই ফুটেজ দেখে তাদের মনে হয় মিয়া মৃত্যুর পিছনে হয়তো ম্যানেজারের হাত থাকতে পারে। এখন ম্যানেজারকে তদন্তের জন্য ডাকা হয় এবং ক্যাপ্টেন তাকে জানায় মিয়া মারা গেছে। দেখো, আমি জানি যে এর পেছনে তোমার হাত রয়েছে, কারণ জাহাজের সিসিটিভি ফুটেজে বারবার তোমাকেই দেখা গেছে, যেটি জ্যাকসনের সঙ্গে ঝগড়া করেছিল। আর আমরা মনে করি যে জ্যাকসনের অদৃশ্য হওয়ার পিছনেও তোমার হাত রয়েছে। ম্যানেজার ঠিকমতো বুঝে উঠতে পারছিল না তারা কি বলছে। সে বারবার তাদের বুঝিয়ে বলে, এসব কিছুতে আমি জড়িত নই। সিন কেটে গিয়ে আবার সেই জাদুকারী মেয়েকে দেখানো হয়, যে আবারও জাদু করছিল এবং এই টাইটানিক 3 এর ইঞ্জিন চালু হয়ে যায়। যখন ক্যাপ্টেন অনুভব করে যে এখন জাহাজ চলছে, সে তখনই কন্ট্রোল রুমে চলে আসে, কারণ সে ইঞ্জিন বন্ধ করে রেখেছিল। অনেক সময় ধরে তারা সি লেভেলে দাঁড়িয়েছিল। কন্ট্রোল রুমে ঢুকে সে সবাইকে তীব্রভাবে আক্রমণ করতে থাকে। কোন ইডিয়েট জাহাজ চালু করছে? কিন্তু তখন সবাই তাকে আরও একটি চমকপ্রদ খবর দেয়, এখানে সব কন্ট্রোল হ্যাক হয়ে গেছে। তারা আর এই জাহাজটি নিয়ন্ত্রণ করতে পারছে না। ক্যাপ্টেনের আদেশে তারা সিস্টেম পুনরায় রিবুট করেছিল, কিন্তু এখনও সিস্টেম তাদের নিয়ন্ত্রণে ছিল না। এখন জাহাজ দ্রুত এক আইসবার্গের দিকে এগিয়ে যাচ্ছিল, যার সঙ্গে ধাক্কা খেয়ে আসল টাইটানিক ডুবেছিল। এটি দেখে ক্যাপ্টেন অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল এবং সে তখনই এই জাহাজকে উল্টো করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার নিয়ন্ত্রণ ছিল না। এতেও এক ব্যক্তি এসে ক্যাপ্টেনকে ইঞ্জিন রুমে নিয়ে যায়, যেখানে পুরো ইঞ্জিন অনেক চাপের মধ্যে ছিল। এই জায়গায় ক্যাপ্টেন আরও বেশি প্যানিক হয়ে যায়। যখন সে ইঞ্জিনিয়ারদের মৃতদেহ দেখতে পায়, তখন সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে রেডিওর মাধ্যমে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না, কারণ সব সিগন্যাল ভেঙে গেছে। ইঞ্জিনিয়ারের উপর চাপ অনেক বেড়ে গিয়েছিল, যার ফলে স্পিকিং শুরু হয়ে গিয়েছিল। এই অবস্থায় অন্য একজন ব্যক্তি বুঝে যায় যে এখন ইঞ্জিন বিস্ফোরিত হতে চলেছে। ক্যাপ্টেন যে এখান থেকে যাচ্ছিল না, তাকে জোর করে টেনে বের করে আনা হয়। ঠিক তাদের চলে যাওয়ার পর ইঞ্জিনে বড় একটি বিস্ফোরণ ঘটে, যা পুরো জাহাজ কেঁপে ওঠে। হলরুমে নাচতে থাকা সব অতিথি ভয় পেয়ে যায়। ক্যাপ্টেন তখনই তাদের বলছিল, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, আতঙ্কিত হওয়ার কিছু নেই, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। কিন্তু এখানে সবকিছু তার বিপরীত ছিল। পুরো ক্রু খুবই আতঙ্কিত ছিল, কারণ দ্রুত জাহাজটি সেই আইসবার্গের দিকে এগিয়ে যাচ্ছিল। তারা এটি থামাতে পারছিল না। এখানে আমরা একটি ধনী মহিলাকে দেখি, যার গলায় একটি অমূল্য নেকলেস ছিল। এক মহিলা তার কাছে এসে তার নেকলেসের প্রশংসা করে। সে মহিলাকে ধন্যবাদ জানিয়ে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, আপনি কে? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার নেকলেস তার গলায় ফাঁসের দড়ির মতো জড়িয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। আমরা জানতে পারি যে প্রশংসা করা মহিলা আসলে কোনো সাধারণ মহিলা নয়, বরং সেই আত্মা ছিল যারা প্রথম টাইটানিকে মারা গিয়েছিল। তাদের জিনিসপত্র প্রথম টাইটানিক থেকে বের করে এই জাহাজে নিয়ে আসা হয়েছিল। এখন এই জাহাজটি যে কোনো মুহূর্তে ডুবতে পারে।
ক্যাপ্টেন এটি কিছুটা বুঝতে পেরেছিল, তাই সে তখনই হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং অবশেষে সফল হয়। সে এই জাহাজের পরিস্থিতি জানিয়ে জরুরি ভিত্তিতে একটি টকবোট পাঠানোর অনুরোধ করে, কিন্তু তার কাছে একটি খারাপ খবর আসে যে সবচেয়ে কাছের থাকা টকবোটও তাদের থেকে 2 ঘন্টার দূরত্বে ছিল। তাদের এখানে পৌঁছাতে 2 ঘন্টা লাগবে, আর এর আগেই সম্ভবত তারা মারা যাবে। এদিকে ক্যাপ্টেন চিন্তায় পড়ে যায়। এই সময় একটি মেয়ে আসে। ওই মেয়েটি মিয়া এবং জ্যাকসনের সব ব্লগ দেখত। সে রুজকে বলে, আমি জানি এখানে কি চলছে। সে একটি ভিডিও দেখিয়ে জানায় যে মিয়ার খুনও এক ভূত করেছিল, যা ক্যামেরায় ধরা পড়েছে। তার মতে পুরো শিপ এখন ভূতের নিয়ন্ত্রণে চলে গেছে, কিন্তু রোজ এসব কিছুই বিশ্বাস করতে চাইছিল না। এদিকে ম্যানেজারকে যেখানে রাখা হয়েছিল সেখানেও একটি ভূত হাজির হয়, যাকে দেখে ম্যানেজার খুবই ভয় পায়। সে তাকে এড়িয়ে যেতে চাইলেও ভূত তার হাত বিছানার সঙ্গে বেঁধে দেয়, তার উপর শীতল শ্বাস ফেলতে থাকে। ম্যানেজার তার প্রাণের জন্য প্রার্থনা করলে ভূত তার হাত খুলে দেয়। এরপর যখন ক্যাপ্টেনের গার্ড সেই মেয়েটিকে নিয়ে আসে যে ভূতের বিষয়ে ক্যাপ্টেনকে জানিয়েছিল, তখন ম্যানেজার রুম থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। তারা দেখে যে ম্যানেজারের রুমে পানি ভরে যাচ্ছে। তার অবস্থা খুবই অদ্ভুত হয়ে গেছে। সে ভয়াবহ আতঙ্কিত মনে হচ্ছিল। গার্ড তাকে নিয়ে ক্যাপ্টেনের কাছে আসলে ম্যানেজার ক্যাপ্টেনকে জানায়, আমাদের দ্রুত আমাদের বোট নিউ ইয়র্কে ফিরিয়ে নিতে হবে, কারণ পুরো জাহাজে পুরনো টাইটানিকের ভূত এসে গেছে, যাদের আমি নিজে দেখেছি। তারা আমাকে মেরে ফেলতে চাচ্ছিল। এই সময়ের মধ্যে ক্যাপ্টেন আরও একটি খারাপ খবর পায়। তার নিরাপত্তা প্রধান হেক্টরকে কোথাও পাওয়া যাচ্ছে না। ক্যাপ্টেনের মনে অনেক চিন্তা আসতে থাকে। প্রথমে সে ম্যানেজারকে তার ঘরে ফেরত পাঠাতে বলে, কারণ সে ম্যানেজারের কথা বিশ্বাস করতে পারছিল না। সে মনে করছিল যে ম্যানেজার পাগল হয়ে গেছে। এরপর সে হেক্টরকে খুঁজতে বেরিয়ে যায়। তখন ক্যাপ্টেনের গার্ড যখন ম্যানেজারকে তার রুমে নিয়ে যাচ্ছিল, তখন তারা দেখতে পায় যে সেই মেয়েটি যিনি ম্যানেজারকে আগেই হুমকি দিয়েছিল, সে বলছিল, তুমি পুরনো টাইটানিক থেকে মরা মানুষের জিনিস নিয়ে এখানে রেখেছো, এখন তোমাদের উপর অভিশাপ আসবে। ম্যানেজার গার্ডদেরকে বলছিল, এইসবের পিছনে অবশ্যই এই মেয়েটির হাত রয়েছে। মেয়েটি হেসে গার্ডদের কাছে এসে বলেছিল, আমি জানি এখানে কি ঘটছে, কিন্তু আমি কিছু বলবো না, কারণ যদি আমি বলি কেউ আমার উপর বিশ্বাস করবে না। দেখো, আমরা সবাই একসঙ্গে সমুদ্রের নিচে গিয়ে পুরনো টাইটানিক থেকে মরা মানুষের জিনিস বের করেছি। সেই মৃত মানুষের আত্মারা তাদের জিনিস ফিরিয়ে নিতে এসেছে। এজন্য এখন এই জাহাজ অভিশপ্ত হয়ে গেছে। এটা শোনার পর মেয়েটিকে একটি অদ্ভুত কক্ষে বন্ধ করা হয়, যেখানে সে আনন্দের সঙ্গে বন্ধ হয়ে যায়। তবে সে বারবার বলছিল, আমি চাই সবাই মারা যাক। তার এই কথা বলার পর মেয়েটির পিতামহ, যিনি পুরনো টাইটানিকের ক্যাপ্টেন ছিলেন, উপস্থিত হন। তাকে দেখে এই ব্যক্তি সে ভয় পেয়েছিল, কারণ এই মেয়েটির কিছু চাল খুবই সন্দেহজনক মনে হচ্ছিল। যেমনই সে ক্যাপ্টেনের কাছে পৌঁছালো, তার লক্ষ্য ছিল তাকে দূরে রাখা, কিন্তু এই ব্যক্তির হাতে হঠাৎ বন্দুক চলে আসে। সে ক্যাপ্টেনের দিকে গুলি ছোড়ে, কিন্তু গুলি ক্যাপ্টেনের ভূতের মধ্যে দিয়ে চলে গিয়ে বন্ধুর লাগে। একসময় পুরো টাইটানিকের লাইট চলে যায়। এর মধ্যেই ওই ভূতটি তার কিছু শক্তি মেয়েটির মধ্যে ঢেলে দেয়। এই দৃশ্য দেখে অন্য একজন ব্যক্তি ভয় পেয়ে যায় এবং মেয়েটি খুব সহজেই ওই বন্ধ রুম থেকে বের হয়ে আসে। অন্যদিকে কন্ট্রোল ডেকের ভিতর ক্যাপ্টেন যখন অন্ধকারে থাকেন, তখন তিনি এক অদ্ভুত জিনিস দেখেন। এটা ছিল এক ভূত। ক্যাপ্টেন লাইট অন করার জন্য সবাইকে নির্দেশ দেন এবং সবাই যখন তা দেখে, তারা বুঝতে পারে কিছু নেই। ক্যাপ্টেনের মনে হতে থাকে যে এটা তার কল্পনা ছিল। এই ঘটনার পর মেয়েটি কন্ট্রোল রুমে চলে আসে, যে ভূতের শক্তি তার দাদার কাছ থেকে পেয়েছিল। শক্তি পেতেই সে সবকিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করে। জাহাজটি সেই আইসবার্গের দিকে চালাতে শুরু করে, যেখানে পুরনো টাইটানিকটির দুর্ঘটনা ঘটেছিল। ক্যাপ্টেন অবাক হয়ে দেখেন মেয়েটি এখানে আসার পর সব সিস্টেম আবার চালু হয়ে গেছে। ক্যাপ্টেন তাকে বলে, তুমি আসলে কি চাও? প্লিজ এসব থামাও। দেখো, এরকম করলে সবাই মারা যাবে, শিপ ডুববে এবং তুমি নিজেও মরবে। তখন মেয়েটি উত্তর দেয়, আমার কিছু আসে যায় না। এর মধ্যে ম্যানেজারও চলে আসে, খুবই আতঙ্কিত সে।
সে ক্যাপ্টেনকে বলে, আমি জানি এখানে কি ঘটছে। যদি আমরা পুরনো টাইটানিক থেকে আনা সব জিনিস জাহাজ থেকে ফেলে দিই তাহলে এখানকার অভিশাপ কেটে যাবে। কিন্তু ক্যাপ্টেন তার কথা শুনতে রাজি হয়নি। এরপর মেয়েটি জাহাজটি দ্রুত আইসবার্গের দিকে ঠেলে দেয় যা পুরনো টাইটানিককে ডুবিয়ে দিয়েছিল। এখন যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে, শিপের ভিতরে পানি ঢুকতে শুরু করে, বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। সবাই নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছে। তবে এখানেই একজন লোভী মানুষ পুরনো টাইটানিকের মূল্যবান জিনিস চুরি করে। এই দৃশ্য দেখে মিয়ার ভূত এসে তাকে গুলি করে মেরে ফেলে। মিয়া তাকে মেরে ফেলার পর সেই ব্যক্তি এখন ভূত হয়ে যায়। এরপর তার সহকর্মী তাকে ডাকতে থাকে, তুমি কিভাবে এত সময় নিলে, দ্রুত বেরিয়ে এসো। কিন্তু সে পিছন ফিরে তাকায় এবং তার উপর একটি লাইফবোট পড়ে সে মারা যায়। এখন ক্যাপ্টেন রোজ জীবন রক্ষা করার জন্য সমস্ত লাইফবোট পানিতে নামানোর চেষ্টা করে। কিন্তু যখন সে এগুলো নামানোর চেষ্টা করে ঠিক যেমন পুরনো টাইটানিকের জাহাজে হয়েছিল, এসব বোটের রশি ভেঙে যায়, সবাই পানিতে ডুবে মারা যায়। ক্যাপ্টেনও শেষ পর্যন্ত জাহাজের সঙ্গে লড়াই চালিয়ে যায়। যখন পুরো জাহাজ পানিতে ডুবে যায় তখন ম্যানেজারকে দেখা যায়, যিনি উল্টে থাকা লাইফবোটে শুয়ে আছেন। তার কাছে কিছু শব্দ আসে। সে দেখে ক্যাপ্টেন তড়িঘড়ি তার লাইফবোটের দিকে আসছে। সে ক্যাপ্টেনকে সাহায্য করে এবং তাকে নিজের বোটে বসিয়ে নেয়। এরপর সে জোরে হেসে উঠে বলে, দেখো, আমার ভুল ছিল। আমি পুরনো টাইটানিক থেকে জিনিসপত্র চুরি করেছিলাম। আমাকে ছেড়ে ভূতেরা সবাইকে মেরে ফেলেছে। ক্যাপ্টেন এখন তার কথা বুঝতে পারে, তাকে সাহস দেয়, বলে, এতে তোমার কোনো দোষ নেই। কিন্তু অনেক সময় পর যখন এই ছেলে কোনো উত্তর দেয় না, ক্যাপ্টেন পিছনে ফিরে দেখে সে মৃত। কিছু সময় পর সেই ছেলে ভূত হয়ে আবার জীবিত হয়ে ওঠে এবং রোজকে মেরে ফেলে। আর এভাবে টাইটানিকের সমস্ত লোক মারা যায়। এই গল্প এখানেই শেষ হয়ে যায়।